আমাদের একটা উদ্দেশ্য ছিল যে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থায় পতন। তোরা যদি কখনো রাজপথে তোরা যদি কখনো পাই তোরে তোর ব্যবস্থা করে দিব, তুই একা ছেলে। এত বড় জনস্রোত বাংলা সাতক্ষীরার ইতিহাসে কখনো এরকম বড় জনস্রোত হয়নি। অহরহ মানুষ আছে যারা নিজেদের অনেক কিছু হারাইছে এখানে। এই রক্তের একটা যে চাহিদা ছিল সেই চাহিদাটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারি না। জুলাইয়ের যে সেই সময়কার যে উত্তাল সময়টা, যখন সাতক্ষীরায় কেউ আন্দোলন করার সাহস পাচ্ছিল না, কিছু ছেলে মেয়েকে এক জায়গায় করে সংগঠিত করে আপনি আন্দোলন শুরু করেছিলেন। আমরা আসলে শুরুর গল্পটা একটু শুনতে চাই। সাতক্ষীরাতে আমি যখন অন্য ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করি, তারা আসলে এভাবে আমার সাথে সমন্বয় করতে চায়নি, মানে জুনের দিকে। এখন জুন মাস পুরোপুরি গেল, আমরা শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকলাম। তো আমরা ওই সময় থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে আমাদের সাতক্ষীরা পলিটেকনিক কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ এবং সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, যেগুলো আমার আয়ত্তের মধ্যে, আমি তাদের সাথে যোগাযোগ করি, অনেক স্টুডেন্টের সাথে, অনেক ছাত্র দায়িত্বশীলদের সাথে, অনেক সংগঠনের প্রতিনিধিদের সাথে। কেউ কেউ আগ্রহ দেখায়, কেউ কেউ আগ্রহ দেখায় না, কেউ কেউ বলে সাংগঠনিক কিছু দিক নির্দেশনা বা নিয়মকানুন আছে, আমরা আসলে এভাবে করতে পারতেছি না। এখানে আসলে আমাদের যে প্রতিবাদের যে এটা আমি যে শুরু করতেছি, এই জিনিসটা আসলে ওরা ওইভাবে চায়নি, বা তারা আপনার সরাসরি ওই সময়টাই আমাদের সাপোর্ট দেয়নি। 11 তারিখে আমরা প্রথম বসি সাতক্ষীরা সরকারি কলেজে, সব মিলে আমরা 20-25 জন এক জায়গায় বসি। আপনার নিজেরা বসে একটা আলোচনা করলাম, একটা প্যাডে তাদের ফোন নাম্বার সব কিছু যোগাযোগ করলাম, তাদেরকে বুঝাইলাম যে আমাদের কেন প্রয়োজন। প্রায় আধা ঘন্টা কথা বলার পরে যে যার মতো জায়গায় চলে গেল, বললো যে ঠিক আছে, আমরা যদি কেন্দ্রের সাথে কর্মসূচি করব। 11 তারিখ গেল, 12 তারিখটা আমরা রাজপথে নামতে পারলাম না। এবং তার মধ্যে অলরেডি আমি ভয়ভীতি পেয়ে যাই, মানে কারণ কি, আমার অলরেডি ফোন করা শুরু করে দেয় অনেকেই। কেউ নাম পরিচয় লুকায়ে, কেউ সাংগঠনিক পরিচয় দিয়ে বলে যে তোমার এত কেন, মানে গালি দিয়ে যায় আর কি, তোমার এত কিসের দরকার, সাতক্ষীরাতে অন্য কোনো বড় বড় ছাত্র সংগঠন আছে, তারা কেউ কিছু করতেছে না, তোমার এত কী অসুবিধা, তোরা যদি কখনো রাজপথে তোরা যদি কখনো পাই তোরে তোর ব্যবস্থা করে দিব, তুই একা ছেলে, ইউজ একটাই পেয়ে যাই। তারপরেও এবং তার থেকে বড় বিষয় আমি বলবো, এনএসআই এবং আপনার ডিএসবির কিছু দায়িত্বশীল, তারা নিয়মিত তথ্য নেয় এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে বলে যে এই ধরনের মুভমেন্ট সাতক্ষীরা করার দরকার নেই, ওটা কোর্টের বিষয়, কোর্ট সমাধান করবে, এরকম একটা বিষয়। সিভিল সার্জনের ওপাশে একটা আপনার ব্যাটারির একটা আছে, ওখানে একটা আপনার ওয়াইফাই আছে, ওখান থেকে আমি ওয়াইফাইটা কানেক্ট করে আমি নির্দেশনা দিই যে তোমরা কর্মসূচিটা খুলনার মোড়ের থেকে অন্য কোথাও যাবা না, ওখানে দাঁড়াবা। কিন্তু ওই কর্মসূচিটা আমি আসার আগে খুলনার মোড় থেকে আপনার ইয়েতে নিয়ে যাই। এবং এত বড় জনস্রোত বাংলা সাতক্ষীরার ইতিহাসে কখনো এরকম বড় জনস্রোত হয়নি ছাত্রদের। কারণ থানা ঘেরাও কর্মসূচিটা, ওরা কর্মসূচিটা আসলে মৌখিকভাবে আসছে, এবং ওরা দেখি আপনার কেউ পাকাপুল ক্রস করে, কেউ ওই পাশ দিয়ে ক্রস করে থানার সামনে এসে জড়ো হচ্ছে। কিন্তু আমি যে ভিডিও ফুটেজে দেখছি, আমি তো ছিলাম না, ওরা ওখানে বসে আপনার ওই মুক্তি যাবে, কিন্তু ওই ধাক্কাধাক্কি গেট আটকে দিয়েছিল। ধাক্কাধাক্কির সময় মনে হয় একটা ইট ওই থানার খেলোয়াড়দের মাথায় লাগে, এবং পুলিশ ওখানে আপনার সাররা গুলি ফায়ার করে, রাবার বুলেট ফায়ার করে, এবং সরাসরি লাঠিচার্জ এমন লাঠিচার্জ করে, মানে কুত্তার মতো করে পিটাইছে। আমাকে বলছে, ভাই আপনি কই, আমাদের হামলা হয়েছে, আপনি এখনও অবধি ওখানে। আমি তো ঢুকতে পারছি না, বইমেলা ওখানে আসি। ওদের টার্গেট ইমরানকে যেভাবে ধরতে হবে, কারণ 17 তারিখ রাত থেকে কিন্তু অ্যারেস্ট শুরু হয়েছে সারা বাংলাদেশে। আমি দেখতেছি যে আমি অ্যারেস্ট হইলে আপনার আন্দোলন পুরো একটা স্থগিত হয়ে যাবে। এখন আবার এই দিক থেকে এটা আবার মানে অপমান করার মতো অবস্থা যে আপনি দায়িত্বশীল হয়ে, আপনি সমন্বয়ক, আপনি এখন এসে পৌঁছাননি, আমার ভাইদের মেরে আয়ও করে ফেলছে, কেউ যেখানে পড়ে আসছে, মানে ওই যে যুদ্ধরত পেয়ে বেঁধে যারা পড়ে গেছে, তাদের হাত পা কেটে সব ছিলে গেছে। তখন প্রায় 12:30 পার হয়ে গেছে। আমি তখন 12:30 পার হয়ে গেছে, আমি আস্তে আস্তে গাড়িটা রেখে আমি আসছি। কয়েকটা কনস্টেবল এসে আমাকে বলে, রিমান্ডার ঘড়ি মানি ব্যাগ খুলে নাও, খুলে গাড়িতে ঢুকে দাও। ওই সন্ধ্যার পর থেকে আমাদের নামে মামলা দেওয়া শুরু করে, এবং ওই 18 তারিখ পর্যন্ত আমি রাজপথে ছিলাম, এবং আমার নেতৃত্বে সব কিছু ছিল। এবং সন্ধ্যার পরে আমাদেরকে প্রায় 7টা ধারা দেয়, ধারা দিয়ে আমাকে 1 নম্বর আসামি করে। আমি 18 দিন জেলে ছিলাম, 18 দিন জেলে ছিলাম, এবং আমরা 2 দিনের রিমান্ড ভোগ করেছি। আমরা লাস্ট 13 জন, আর বাদ বাকিগুলো সবাইকে আপনার 2-3 তারিখে বা 29 তারিখে মুক্ত হয়ে গেছিলো নির্ভয় আদেশে। আমরা 18 দিন এক নাগারে 18 দিন জেলে ছিলাম। বের হয়েছে 4ই আগস্ট বিকাল 5টা, মানে আসরের নামাজের পরে। প্রত্যাশার প্রাপ্তির মূল্যায়নটা, প্রত্যাশা এবং প্রাপ্তির মূল্যটা আমি আগেও বলেছি যে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থায় পতন। তাই সে যেই হোক, ফ্যাসিবাদী, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতা 53-54 বছরে আমরা সেটাকে উপভোগ করতে পারি নাই। তো নতুন করে একটা গণ বিপ্লব দরকার, এবং 5ই আগস্টে আমরা সেটা দেখিয়ে দিয়েছি। আমাদের ইচ্ছা ছিল যে বৈষম্যবিহীন একটা থাকবে, সেখানে জনগণ তার ন্যায্য অধিকার পায়, ভোট এবং ভাতের অধিকার বুঝে পাবে,
দুর্নীতি থেকে দূরে থাকবে, এরকম একটা, যেহেতু এর আগে কিন্তু একটা আফগানিস্তানের একটা আপনার বিপ্লব হয়, শ্রীলঙ্কার বিপ্লব, এটা কিন্তু আমাদের জন্য একটা রোল মডেল বলা যায়, যে ওদের বিপ্লব হওয়ার পরে ওদের দেশটা কত সুন্দর করে একটা গোছালোভাবে এবং কত সুন্দরভাবে আছে, এখন অনেক দিক থেকে এগিয়ে আছে, টেকনোলজিগত দিক থেকে, প্রশাসনিক দিক থেকে এগিয়ে আছে। আমাদের এরকম একটা ইচ্ছা যে এই সরকার, এই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থায় একটা রাষ্ট্রের নাগরিক সে তার নিরাপত্তা বোধ করে না, বা সে নিরাপদ বোধ করে না। আমরা আমাদের রাষ্ট্রের নাগরিকের যে মূল 5টা অধিকার, এটা বুঝে দিতে চাই। তো ভোটাধিকার, এবং বিশেষ করে আমার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা দরকার, ভোট। এবং ফ্যাসিবাদী সরকার পতন ব্যবস্থায় আমরা একটা জিনিস চেয়েছিলাম বারবার, যে কোনো স্বাধীন বাংলাদেশে কোনো একটি সরকার স্বৈরাচার থাকতে পারবে না, গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র থাকবে, গণতন্ত্র সঠিকভাবে বাস্তবায়ন হবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম। কিন্তু আসলে দীর্ঘদিন পরে আসলে বলছি, এবং আমরা চেয়েছিলাম সেটা আসলে এখন বাস্তবায়ন হয়নি। কারণ কি, ইউনূস স্যারকে আমরা বসাইছিলাম ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে বসাইছিলাম, এবং তার কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা, এই যে আপনার 2000-এর বেশি প্রাণ, আপনার 50,000-এর বেশি মানুষ আহত, এবং অহরহ মানুষ আছে যারা নিজেদের অনেক কিছু হারাইছে এখানে, তাদের যে এই রক্তের একটা যে চাহিদা ছিল, সেই চাহিদাটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারি না। তো আমাদের এখন বর্তমানে দেখবেন যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, অনেকেই বলে যে মব ভায়োলেন্স। এখন সরকার যদি ঠিকভাবে ফাংশন না করতে পারে, রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে পারে, সমন্বয় না করতে পারে, জাতীয় ঐক্যমত না গঠন করতে পারে, এর দায়ভার তো আসলে স্বার্থদের বলা যায় না। এই সময় আসলে আমরা আমাদের প্রত্যাশা থেকে 90% দূরে। অবশ্য আবার একটা বিষয় আছে যে শুধুমাত্র ইউনূস সরকারকে দিয়ে কি, বা উনি একজন ব্যক্তিকে আমাদের সব কিছু বদলে দিবে? 15 বছরের যাবতীয় যে ময়লা, এটা কি 15 দিনে পরিবর্তন করা সম্ভব? তো আমাদের তাকে সময় দেওয়া দরকার। কিন্তু সময়টা এমন হয়েছে, আমরা 3টা আপনার এর জন্য তাকে রাখা হয়েছিল, 3টা ম্যান্ডেট এবং 3টা আপনার কী বলবো এটাকে, ভোটের আপনার তাকে 3টা দাবি এবং 3টা উদ্দেশ্যে তাকে রাখা হয়েছিল। একটা হলো সুষ্ঠু নির্বাচন, সংস্কার, এবং এই গণহত্যা সহ স্বৈরাচারীদের বিচার। এই 3টা একটাও আমরা আসলে এখন বাস্তবায়ন দেখতে পাই নাই। তবে এটুকু বলবো যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটা কখনো এখনও অব্দি আমরা মিল পাইনি।